সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, হাসিনাবিহীন বাংলাদেশে জামায়াত নির্ভর বিএনপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনাবিহীন বাংলাদেশে জামায়াত এনসিপি ষড়যন্ত্রে আতঙ্ক বাড়ছে তারেকের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ডানে বামে মির্জাফরে ভর্তি, চরম বিপদে তারেক সরকার, পিছনে চলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে লুটপাটের নতুন প্রজেক্ট, ক্ষমতা নিয়েই $2 বিলিয়ন ঋণের খোঁজে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ২৬ মার্চ দেশে ফিরবেন না শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আমেরিকা থেকে উড়ে এলো জামায়াতের জন্য চরম দুঃসংবাদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সরকারে আসীন একটি দলের অস্তিত্ব অনেকটাই নির্ভর করে বিরোধী দলের ওপর। প্রশ্নটা হচ্ছে কিভাবে? নির্ভরতা শুধুমাত্র একটি দিক থেকে নয়, একাধিক দিক থেকে তারা জামায়াতের ওপর নির্ভরশীল। এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করতে হয়। 15 ফেব্রুয়ারি রবিবার। সেদিন জামায়াত নেতা শফিকুর রহমানের বসুন্ধরায় গিয়েছিলে তারেক রহমান। ঠিক তার 3 দিন আগে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। তারেক বসুন্ধরায় পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করেন শফিকুর রহমান সহ জামায়াতের অন্য নেতারা। এই সাক্ষাৎকার জন্ম দিয়েছিল বিতর্কের। বৈঠকের পর জামায়াতে আমির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন। বৈঠকে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতে নেতাদের মধ্যে ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাদের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ফেসবুকে জামায়াতে আমির লেখেন, তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই। প্রত্যাশা করি সংলাপ ও দায়িত্বশীলতার মধ্যে দিয়ে এটি রাজনৈতিক পরিপক্কতা এবং পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। জামায়াতে আমির আরও লেখেন, আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী হিংসাত্মক ঘটনা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে কোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ করবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। জাতীয় স্বার্থের বিষয়ে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন জানিয়ে জামায়াতের আমির ফেসবুক পেজে লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহির প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, সংশোধন, বাধা দেয়া নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস কলকাঠি নেড়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি দলের প্রতীক ফ্রিজড করে নেয়। ফলে নতুন সংসদ আওয়ামীবিহীন। এটা কি তারেক রহমানের কাছে আশীর্বাদ না অভিশাপ? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের না থাকাটা তারেক সরকারের কাছে শুধু অভিশাপ নয়, একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। আওয়ামী লীগ এবং হাসিনাকে নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। দলটি বিএনপিকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি দলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর একটা প্রশ্ন ঘুরতে শুরু করে, আওয়ামী লীগের দেখানো পথেই কি হাঁটবে বিএনপি? এক কথায় না। তারেক রহমানকে সম্প্রতি একটি গণমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার বিষয়ে তার বা তার দলের অবস্থান কি? প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক একবারের জন্য আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তার মুখে এই বক্তব্য শুনে রাজনৈতিক মহল নিশ্চিত হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী চাইছেন জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন।
শুধু তিনি কেন, তার দলের প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে, তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। পরবর্তীকালে রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত। এখানেই শেষ নয়, আলমগীরকে বলতে শোনা যায়, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এ পর্যন্ত সবকিছু আপাতদৃষ্টিতে মসৃণ চলন মনে হতে পারে। যদিও রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে, জিয়ার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করলেও তাদের পথ চলা খুব একটা মসৃণ হবে না। তারেক সরকারকে বিরোধীরা আওয়ামী লীগ আমলের সরকারের সঙ্গে তুলনা করবে প্রতিটি ক্ষেত্রে। প্রশ্ন উঠছে, বিরোধী শিবিরের তো আওয়ামী লীগ শব্দটায় প্রবল আপত্তি রয়েছে, তাহলে তারা কেন আওয়ামী লীগের ওপর ভর করে ক্ষমতাসীন দলকে কোণঠাসা করবে? তার কারণ রয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে গোছা গোছা অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতির। এই আওয়ামী লীগ একসময় বিএনপির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু তারপরেও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে। পরিকাঠামোর ক্ষেত্রেও হাসিনা সরকার ব্যাপক পরিবর্তন আনেন। ফলে বিরোধী শিবির আওয়ামী লীগ সরকারের সঙ্গে যে বিএনপির তুলনা টানবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ঠিকই, কিন্তু তাকে এক ভয়াবহ চ্যালেঞ্জের সামনে ফেলে দেওয়া হয়েছে। ইউনুসের আমলে উন্নয়নের ভিত নড়বড়ে হয়ে গিয়েছে। মব তৈরি করেছিল ইউনুস কোম্পানি। তারা দেশ জুড়ে নির্বিবাদে সন্ত্রাস চালিয়ে গিয়েছে। তারেক সরকারকে বেশ কয়েকটি ঘটনা তাড়া করে বেড়াবে, বলা যেতে পারে জ্বলন্ত সমস্যা তাড়া করবে। সেই সব সমস্যার ঊর্ধ্বে প্রধান সমস্যা দেশের বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া। পাশাপাশি খাদের কিনারে চলে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করে তোলার দায়িত্ব তার। পালাবদলের পর, ইউনুস ক্ষমতায় আসীন হওয়ার পর মানুষের মনের মধ্যে একটা আশার আলো তৈরি হয়। তারা সরকারের থেকে ভালো কিছু প্রত্যাশা করেছিলেন, কিন্তু ইউনুস যে আসলে আমেরিকার পুতুল তা নিয়ে এখন আর কারও সন্দেহ নেই। ইউনুস বিদায় হলেও তার আমলে দেশে যেসব সমস্যা তৈরি হয়, সেই সমস্যা কিন্তু রয়ে গিয়েছে। সেই সব সমস্যা সমাধানের দায়িত্ব এই নতুন সরকারের। সেই সঙ্গে বাংলাদেশের সার্বিক বিকাশ। কাজটা যে খুব সহজ নয় তা নতুন করে বলার দরকার পড়ে না। পদ্মা সেতু তৈরি হয়েছে হাসিনার আমলে। রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে। দেশে কাঁচা রাস্তা খুঁজতে হলে দূরবীন লাগবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে হাসিনার আমলেই। সুতরাং তারেক সরকারের সঙ্গে প্রায় সব ক্ষেত্রে বিরোধী শিবির, বিশেষ করে জামায়াত তুলনা টানবেন। তার একটি ইঙ্গিত কিন্তু দলটির আমির দিয়ে রেখেছেন। ২৬ মার্চের গুজব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে যে ২৬ মার্চ ২০২৬ তারিখে শেখ হাসিনা দেশে ফিরছেন। তবে ফ্যাক্ট চেক সংস্থাগুলো এবং মূলধারার গণমাধ্যম নিশ্চিত করেছে যে প্রথম আলোর নাম ব্যবহার করে ছড়ানো এই ধরনের খবরগুলো সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। ভিডিও বার্তা। বিভিন্ন সময়ে ইন্টারনেটে তার পুরনো ভিডিও বা এআই দিয়ে তৈরি অডিও ব্যবহার করে তার ফিরে আসার বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যার কোনো দাপ্তরিক ভিত্তি নেই। নির্বাচন পরবর্তী রাষ্ট্র পরিচালনার প্রথম মাসেই বড় ধরনের ঋণ খুঁজছে সরকার। একদিকে ধুঁকতে থাকা অর্থনীতি, অন্যদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের চড়া দাম দেখিয়ে তারা এই ঋণ নিতে চাইছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে $2 বিলিয়ন, প্রায় ২৪,০০০ কোটি টাকা বিদেশি ঋণ খুঁজছে বিএনপি সরকার। রাজনৈতিক মহলে সরকারের এই পদক্ষেপকে লুটপাটের নতুন প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। সমালোচকদের মতে, ক্ষমতা গ্রহণের পরপরই বিশাল অঙ্কের ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২৪-এর দাঙ্গার পর অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর পেরিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও অর্থনৈতিক অস্থিরতা কাটেনি। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির খাত দেখিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের সাথে আলোচনা শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির শুক্রবার রয়টার্সকে জানান, আইএমএফ নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল,
আমরা তাদের জুলাইয়ের বদলে এখনই তহবিল ছাড় করার অনুরোধ জানাব। এছাড়া এডিবি ও বিশ্বব্যাংক থেকেও অতিরিক্ত বাজেট সহায়তার আশা করছি। অর্থনীতিবিদদের মতে বিদেশি ঋণের উপর এই অতি নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতি এবং ঋণের ফাঁদ তৈরি করতে পারে। আগে এই শব্দটি নিয়ে কিছু কথা। শব্দটির ভিতরে দুটি শব্দ রয়েছে। একটি শব্দ হাগ। ডিপ্লোমেসি শব্দের শুধুমাত্র মেসি শব্দটিকে ধার করা হয়েছে। এই দুই শব্দ জুড়ে তৈরি হয়েছে হাগলোমেসি। ডিপ্লোমেসি শব্দের অর্থ কূটনীতি। বেশ কিছু বছর আগেও দেখা যেত দুই দেশের শীর্ষ নেতাদের কোথাও দেখা হলে তারা একে অপরের দিকে ডান হাত বাড়িয়ে দিতেন। এই হাত ধরার মধ্যেও কিন্তু কূটনীতি রয়েছে। একজন অপরজনের হাত কিভাবে ধরেছেন, কতক্ষণ ধরে রেখেছেন, তার উপর নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের রসায়ন। বেশ কিছুক্ষণ ধরে রেখে দুই নেতার মৃদু ঝাঁকুনি প্রমাণ করে দেয় তাদের সম্পর্ক কতটা গভীর। আর অল্প সময়ের মধ্যে ধরে রাখা মানে কূটনৈতিক সম্পর্ক উষ্ণ। সময়ের সঙ্গে সঙ্গে অভিনন্দনের কৌশল বদলে যায়, জাতীয় রাজনীতিতে তো বটেই, আন্তর্জাতিক রাজনীতিতেও। তবে পুরুষ রাষ্ট্রপ্রধানের সঙ্গে একজন মহিলা রাষ্ট্রপ্রধানের হাগলোম্যাসি দেখা যায় না, কারণ সেটা দৃষ্টিকটু। কী কারণে এত কথা? সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। সেখানে দেখা গিয়েছে বিদেশি কূটনীতিককে পিছন থেকে জড়িয়ে ধরেছেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান। অনেকে এই নিয়ে নানা ট্রল করেছেন, আবার কেউ বিষয়টিকে নিছক প্রাণবন্ত আড্ডা ও খুনসুটি হিসেবে দেখছেন। এই ছবি শনিবার ২১ মার্চ, ওই দিন ছিল ঈদ। ওই দিন দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলনেতার সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ড. শফিকুর রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়া, ব্রিটেন, ভারত, জাপান, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস ও ভুটানের রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা। ছিলেন তাদের পরিবারের সদস্যরা। ওই অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও নিউজ বর্তমান সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি কোনো কূটনীতিককে জড়িয়ে ধরেন, কারোর কপালে চুমু খেয়েছেন। খাবার টেবিলে বসা এক কূটনীতিককে পিছন থেকে জড়িয়ে ধরেন। ঘটনার দিন বিকেল থেকেই নেটিজেনেরা বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। অনেকে ভিডিওটি শেয়ার করে তির্যক মন্তব্য করেছেন। কোনো মহল থেকে বিষয়টিকে ইতিবাচক হিসেব করছেন।